নিজের কেবিনে বসে রোগীর ফাইল চেক করছে সাইমান সাদি, একজন সার্জন। হঠাৎ বাইরে কোলাহলের জন্য তাকে বাধ্য হয়ে কেবিন থেকে বের হতে হল। সবাই কেমন ছুটাছুটি করছে যা দেখে অটোমেটিক সাদির ভ্রু কুঁচকে এলো। পাশে থাকা একজন নার্সকে জিজ্ঞাসা করাই জানতে পারল একজন পেশেন্ট, খুব গুরুতর অবস্থা। তার মেয়েই হবে হয়তো, সবাইকে পাগল করে নিচ্ছে। সাদির নার্সের কথা শুনে একটু এগিয়ে গেল দেখার জন্য, কিন্তু একটুর জন্য মেয়েটাকে দেখতে পায়নি। সে তার মাকে নিয়ে ইসিজি ল্যাবে টেস্টের জন্য নিয়ে গেছে। সাদিও আর বিষয়টা নিয়ে ভাবেনি। ইতিমধ্যে চারপাশটা বেশ নীরব হয়ে গেছে, তার মানে এই একটা মেয়ে পরিবেশটার পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। সাদি মনে মনেই একটু অবাক হল। তারপর নিজের কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগল। অন্যদিকে মেয়েটা ইসিজি ল্যাব থেকে বেরিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই এসেছিস, ভালো হয়েছে। একা একা সামলাতে পারছিলাম না, তুই বরং আম্মুর সাথে থাক। আমি রিপোর্টটা ইমার্জেন্সি দিতে বলেছি, কিছুক্ষণ পর পেয়ে যাব। আপাতত বাইরে থেকে কিছু নিয়ে আসি, প্রচুর ক্ষুধা লেগেছে। রাকিব আচ্ছা, নিয়ে আয়, আমি আছি। আর এখানে আমার এক জুনিয়র ভাই আছে, তার সাথে একটু কথা বলবো। তুই আয় আগে। আচ্ছা। সাদি কেবিনে কাজ করছিল। একটু পর তাকে রাউন্ডে যেতে হবে। এর মধ্যেই দরজায় কেউ নক করল। সাদি তাকে ভিতরে আসতে বলে। আগন্তুক ব্যক্তিকে দেখে সাদির মুখে মৃদু হাসি ফুটে উঠল। সাদি, আরে রাকিব ভাই, এখানে কিভাবে? রাকিব, আসলে আমার আম্মু অসুস্থ, হার্টের পেশেন্ট। আজ অনেক অসুস্থ হয়ে পড়ায় এখানে আনা হয়েছে। সাদি ভাই, আপনি নিজেই তো একজন হার্ট সার্জন, তাহলে এত গুরুতর অসুস্থ কিভাবে হল? মানে আগে বুঝতে পারেননি? রাকিব এক দীর্ঘ শ্বাস ফেলে, আমার আম্মু অনেক চাপা স্বভাবের। তাও তো সুমু বুঝতে পেরেছিল, নয়তো কি যে হতো। সাদি, সুমুকে? রাকিব, ওর কথা তোমাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি। সুমু তো ডাকনাম। আমার বোন নাম সুমাইয়া ইসলাম মিম, ভালোবেসে সুমু ডাকা আর কি। আর ও নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ার। ছুটিতে বাসায় এসেছিল। আর জানোই তো আমি বরাবরের মতোই ব্যস্ত থাকি, তোমার ভাবিকেই সময় দিতে পারি না। সাদি, বুঝলাম। তা ভাই, আপনি চা বা কফি কিছু নিবেন? রাকিব, না ধন্যবাদ। এর মধ্যেই রাকিবের ফোনে সুমুর ফোন আসে। রাকিব, হ্যাঁ সুমু বল। রিপোর্ট পাইছিস? হ্যাঁ পেয়েছি, ভাবি হসপিটালে আম্মুর কথা শুনে একটু অসুস্থ হয়ে গেছে। তুই একটু জলদি গিয়ে ভাবিকে নিয়ে আয়। রাকিব কিছুক্ষণ ভেবে, তুই এখানে সামলাতে পারবি? হ্যাঁ পারব, তুই যা। ফোনটা কেটে সাদিকে উদ্দেশ্য করে বলল, রাকিব, তোমার ভাবি অসুস্থ হয়ে পড়েছে, তাই যেতে হচ্ছে, তুমি একটু খেয়াল করো। সাদি, অবশ্যই ভাই। কয় নাম্বার কেবিনে আছে আন্টি? রাকিব, 304। সাদি, আচ্ছা ভাই, ভাবির খেয়াল রাইখেন। রাকিব, আল্লাহ হাফেজ। রাকিব বের হওয়ার পর প্রায় 10 মিনিট পর সাদি রাউন্ডের জন্য বের হয়। ওয়ার্ড চেক করে রিসেপশনের দিকে আগাতেই দেখে একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে কোনো রিপোর্ট দেখছে। সাধারণ একটা 3 পিস পরা, মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তাতে সে তার ওই লম্বা বেনুনিটা সম্পূর্ণ ঢাকতে পারেনি, যা তার কোমরের অনেক নিচ পর্যন্ত পড়ে রয়েছে আর বাতাসের তালে তালে একটু একটু দুলছে। মুখের দুই পাশে কিছু চুল পড়ে রয়েছে অগোছালো ভাবে। ভ্রু জোড়া খানিক কুঁচকে আছে, যেন সে কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। সাদি মেয়েটাকে দেখে ওখানেই তার পা থেমে আছে, এগোতে পারছে না কিছুতেই,
যেন তার পাও এই মেয়ের এইরকম অদ্ভুত সৌন্দর্য দেখে সামনে যেতে চাইছে না। মেয়েটা রিপোর্ট নিয়ে রিসেপশনিস্টকে একটা ধন্যবাদ দিল, যার শব্দ সাদির কানে না গেলেও ঠোঁটের ওই আলতো নাড়ানো যেন তার মন ছুঁয়ে গেল। এর মধ্যেই সাদির ঘোর কাটল এক নার্সের ডাকে। নার্স স্যার, স্যার। সাদি হুম। নার্স স্যার, ওই কেবিনের পেশেন্ট বেশ হাইপার হয়ে যাচ্ছে, আপনি একটু আসুন। সাদি এবার নড়েচড়ে ওখান থেকে পেশেন্টের কাছে গেল, যদিও যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সাদি রোগীর কেবিনে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু করল, কিন্তু তার মাঝেও বারবার ওই মেয়ের মুখটা ভেসে উঠছে। যতবারই মুখটা ভেসে উঠছে ততবারই সাদির ঠোঁটে হাসি ফুটে উঠছে। সাদি তার কাজ সেরে রওনা হল ৩০৪ নম্বর কেবিনের উদ্দেশ্যে। সে রুমে গিয়ে দেখল একজন মধ্যবয়স্ক মহিলা বেডে শুয়ে আছে। সাদি সঙ্গে সঙ্গে চিনে ফেলল। বেডের পাশে গিয়ে মহিলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বসতেই একজন নার্সকে এই কেবিনের দায়িত্ব দিল। তারপর বেরিয়ে আসার জন্য দরজার দিকে অগ্রসর হতেই খেয়াল করল তার হাত ধরে আছে মধ্যবয়স্ক মহিলাটি। তাই দরজার দিকে ঘুরেও আবার মহিলাটির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অন্যদিকে সুমু কেবিনের দরজা খুলতেই চমকে উঠল। সুমু কেবিনের দরজাটা খুলতে নিলেই চমকে উঠল পিছন থেকে একজনের ডাকে। পিছন ফিরে এক নার্সকে দেখে জিজ্ঞাসা করল কোনো সমস্যা কিনা। নার্স সুমুকে কিছু ওষুধের কথা বলে, আর তাই কেবিনে না গিয়ে ওষুধ আনতে সুমু আবার উল্টো পথ ধরে। এদিকে সাদি সুমুর মার সাথে অল্প কিছু কথা বলে বেরিয়ে পড়ে। দুইজন কাছাকাছি থেকেও সাদি বুঝতে পারল না তার অনুভূতি জাগানো কন্যার নাম বা পরিচয়। সুমু তার মায়ের পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে, আর মায়ের সাথে অল্প অল্প কথা বলছে। যদিও সুমু কমই বলছে, ও শুধু ওর মায়ের কথা শুনছে। মা জানিস সুমু, আজ একটা ডাক্তার এসেছিল, অনেক ভালো মনের। সে হয়তো একজন হার্ট সার্জন। আমি এক নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক সুন্দর দেখতে। ছেলেটার কথা শুনে মনে হলো আমাকে চেনে। কি জানি মা, আমি জানি না। এমনকি আমি তো দেখিওনি কাউকে তোমার রুমে। মা হ্যাঁ, তখন তুই ছিলি না, নার্স ছিল। হুম। আম্মু একটু বসো, আমি তোমার একটা ওষুধ নিয়ে আসি। একটু পর আব্বুও চলে আসবে। ভাইয়া ভাবি আর আব্বুকে আনতে গেছে। মা আচ্ছা। আজকের সব শিডিউল ফিনিশ করে সাদি ৩০৪ নাম্বার কেবিনের উদ্দেশ্যে বের হল। প্রায় পৌঁছেই গেছে, এর মধ্যে সুমুও কেবিন থেকে বের হবে আর সাদি কেবিনে ঢুকবে। ব্যাস, হয়ে গেল এক ছোটখাটো সংঘর্ষ, যার দরুন সুমু পড়ল সাদি উপরে। সুমু তৎক্ষণাৎ উঠে পড়ল আর সাদিকে দুষ্কৃত বলল, যদিও ওর চেনা নয়। আর সাদি তো এখনো নিচে পড়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল সাদির উদ্দেশ্যে। সাদিও সুমুর হাত ধরে উঠে পড়ল। এর মধ্যেই পাশে থেকে একজন নার্স বেশ উত্তেজনা নিয়ে বলে উঠল, নার্স ধ্যাত, কই ভাবলাম অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর হাওয়া থেকে গান বাজবে। কি থেকে কি হল? নার্সের কথা সাদি আর সুমু দুইজনের কানেই স্পষ্ট গেল। সুমু বেশ ঝাঝালো কণ্ঠে বলল, এটা কে কি আপনার স্টার জলসার সিরিয়াল মনে হয়, যে আধা ঘন্টা ধরে তাকাইয়া থাকবে আর হাওয়া থেকে গান আসবে? নার্স সুমুর কথা শুনে অতিদ্রুত স্থান ত্যাগ করল। সাদি বেশ মজা পেয়েছে সুমুর জবাবে, তাই তখন থেকে তার মুখে হাসি লেগেই আছে। সুমু একটা হাফ ছেড়ে আবার সাদিকে সরি বলল, আর একটু সম্মানও দিল, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানের একজন ডক্টর। সাদি মাথা হেলিয়ে সম্মতি দিল, আর সুমু চলে গেল বাইরে। সাদি একজন ডক্টর,
তাই যতই সে একটা মেয়েকে পছন্দ করুক না কেন, তার জন্য নিজের কর্মস্থলে বেহায়া আচরণ করার কোনো মানে হয় না। তাই আর বেশি কথা বাড়ায়নি। রাতে বাসায় ফিরে কেবল ফ্রেশ হয়ে বেডে বসল সাদি। ল্যাপটপটা অন করতেই ল্যাপটপ জানালো তার পাসওয়ার্ড চাই। সাদিও মুচকি হেসে পাসওয়ার্ড ইন করল। ব্যাপারটা সাদির দারুণ লাগে। কেউ যদি বিনা অনুমতিতে কারো ল্যাপটপ ইন করতে চায় তবে এই জিনিসটাই প্রথম তাকে বিব্রত করবে। তাই বলে যেনতেন পাসওয়ার্ড দিলে চলবে না। অবশ্যই শক্তপোক্ত দেখে পাসওয়ার্ড দিতে হবে। আবার এমন না হয় পাসওয়ার্ড দিতে গিয়ে নিজেই ভুলে গেলাম। হাহা। সাদি বসে বসে কাজ করছিল, এমন সময় আবারও তার সেই লম্বা বেনুনিওয়ালি মেয়েটার কথা মাথায় ঘুরপাক খেতে লাগল। কি আজব! সাদি আজ নিজের প্রতিই বিরক্ত হচ্ছে। মনে হচ্ছে তার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে আছে, যা বেশ বিরক্ত করছে সাদিকে। ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়িয়ে এক হাত কোমরে আর এক হাত মাথার পিছনে রেখে পায়চারি করতে লাগল। না, কিছুতেই এই মেয়েটার কথা মাথা থেকে যাচ্ছে না। কি সুন্দর তার ভ্রু কুঁচকানো, কত সুন্দর তার ওই লম্বা বেনুনি। 1 মিনিট, ভ্রু কুঁচকানো ও সুন্দর হতে পারে? সাদির এবার নিজেকে সত্যিই পাগল মনে হচ্ছে। এবার নিজে হার্টের ডাক্তার হয়ে না আবার তাকে পাগলের ডাক্তারের কাছে যাওয়া লাগে। হঠাৎ দরজায় নক পড়ায় সাদির ঘোর কাটল। আগন্তুককে ভিতরে আসার অনুমতি দিয়ে সে ঘুরে দাঁড়াল দরজার দিকে। সাদি নিজের মাকে দেখে একটু মুচকি হাসল। তার মাও একটু মুচকি হেসে ছেলের দিকে এগিয়ে এসে তার হাতে থাকা কফির মগটা এগিয়ে দিল। সাদি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে কি করে বুঝল যে এখন সাদির একটা কড়া করে কফির প্রয়োজন ছিল? হয়তো একেই বলে মায়ের মন। সাদি আম্মু, তুমি কি করে বুঝলে যে আমার এখন কফিটা প্রয়োজন? মামুনি, প্রথমত আমি তোর মা, তাই হয়তো তোর অস্থিরতা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত নিচ থেকে দেখলাম তোর রুমের পর্দায় তোর পায়ছারির দৃশ্য, তাই কফিটা নিয়ে এলাম। এবার আমাকে বলা যাবে কি কেন এই অস্থিরতা? সাদি মায়ের পাশে বসে তার কাঁধ জড়িয়ে ধরল। কফিতে চুমুক দিয়ে বলল, সাদি আম্মু, কেন যেন আজ নিজের মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারছি না। মামুনি, মানে কি হয়েছে সবটা খুলে বল। সাদি, আসলে আজ রাউন্ডে গিয়ে এক লম্বা বেনুনিওয়ালিকে দেখে থমকে গিয়েছিলাম। আবার ভাগ্যবশত অন্য সময়ে তার সাথেই ধাক্কা খেয়েছি। মেয়েটা খুব ভদ্র বলে মনে হল। ছোট ছোট বিষয় ধন্যবাদ আর দুষ্কৃত বলায় তাকে আরো বেশি স্নিগ্ধ করে তোলে। আর তার ঝাঝালো কণ্ঠের সেই ধ্বনি। আম্মু, কি যে বলবো, এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদি তাকিয়ে দেখে তার মা মিটমিট করে হাসছে। তা দেখে সাদি একটু ভ্রু কুঁচকাল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাদির মা হেসে উত্তর দিল, মামুনি, হইনি, হবে। সাদি অবাক হয়ে, কি হবে? মামুনি, আমার ছেলের প্রেম। সাদি ধ্যাত বলে উঠে গেল। সাদি, তুমিও না। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন ভার্সিটি লাইফও ফেলে এসেছি, এখন পড়ব প্রেমে। দ্যাটস নট পসিবল আম্মু। মামুনি, পসিবল মাই ডিয়ার সান। প্রেম কাউকে ইনভাইটেশন দিয়ে আসে না। এটা একটা অনুভূতি যা সবাই ভোগ করতে পারে না। আর না ভালোবাসতে কাউকে পারমিশন দিতে হয়, জাস্ট হয়ে যায়। বলেই সাদির মা রুম ত্যাগ করলেন আর সাদি বসল ভাবতে। সাদি বসে বসে তার মায়ের কথা ভাবছে। আসলেই কি এমন কিছু হয়? ও তো মেয়েটার নামও জানে না। যদি মেয়েটাকে আর খুঁজেই না পায়, তবে কি সাদির প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আজ সকাল সকালই সাদি হসপিটালে এসে গেছে, একটা সার্জারি আছে। তার সাথে যে সহডক্টর থাকবে তাদের নিয়ে একটা মিটিং করল প্রথমে।
মিটিং শেষে অপারেশন থিয়েটার রেডি করতে বলে সাদি নিজের কেবিনে এলো। সুমু মায়ের পাশেই ছিল। তখনই তার মায়ের আবার বুকে ব্যথা ওঠে। সুমু উঠে গিয়ে ডক্টরকে ডাকতে যায়, কিন্তু সুমুর মা যেই ডক্টরের আন্ডারে আছে সে অলরেডি একটা সার্জারি করার জন্য ওটিতে চলে গেছে, এখন তার সাথে যোগাযোগ সম্ভব নয়। তাই সুমু রাকিবকে ফোন দেয়। ভাইয়া, আম্মুর তো আবার ব্যথা শুরু হইছে, আর এদিকে ডক্টর ও সার্জারিতে ব্যস্ত। আমি কি করব? আর তোর আসতেও অনেক দেরি হবে। রাকিব, তুই এক কাজ কর, ডক্টর সাইমান সাদি এর কাছে গিয়ে বল। ও আমার এক জুনিয়র ভাই, আর ও নিজেও একজন হার্ট সার্জন। দেরি করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা। ফোনটা কেটেই রিসেপশনের দিকে দৌড় দিল সুমু। রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞেস করে সাদির কেবিনের উদ্দেশ্যে ছুটে যায়। সাদির কেবিনে নক করতেই সাদি ল্যাপটপে চোখ রেখেই আগন্তুককে ভিতরে আসতে বলে। সুমু পারমিশন পেয়েই হুট করে ঢুকে পড়ে কেবিনে। আর কেবিনে ঢুকতেই পাশে রাখা এক টেবিলের সাথে খেল ধাক্কা, যার দরুন পায়ের একটা নখ উল্টে অনেক রক্ত বের হচ্ছে, কিন্তু তাতে সুমুর কোনো ভাবাবেগ নেই। সে সাদির টেবিলের কাছে এসে বেশ হাঁপিয়ে বলতে লাগল, আপনি সাইমান সাদি, রাইট? সাদি, ইয়েস আই এম। আসলে ডক্টর রাকিবুল ইসলাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি ওনার ছোট বোন। সাদি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি ভেবে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সাদি, একটু মুড নিয়ে বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার আম্মু আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই যদি একটু এসে দেখতেন। হাসিব কোনো এক সার্জারিতে আটকে গেছেন। চিন্তিত স্বরে সাদি কাউকে ফোন করে কিছু একটা বলল, যা সুমুর বোধগম্য হল না। তারপর সাদি বলল, সাদি চলুন। সুমু সাদিকে নিয়ে তার মায়ের কেবিনে গেল, আর সাদি সুমুর মাকে কিছু তাৎক্ষণিক চিকিৎসা দিল। সুমুর মা ঘুমিয়ে আছে। এটা দেখে সুমু একটু নিশ্চিন্ত হল। সে সাদির দিকে ফিরে একটা ধন্যবাদ দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎ আম্মু এমন অসুস্থ হয়ে পড়ায় মাথা কাজ করছিল না। ভাইয়াকে ফোন দেওয়া এসে বলল আপনার কথা, তাই কিছু না ভেবেই আপনার কাছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। সাদি, না না, ঠিক আছে, এটা আমার কর্তব্য ছিল। আমি হাসিবকে মেসেজ করে দিয়েছি। উনি ওটি থেকে ফিরে এখানেই প্রথমে আসবে। টেনশন করবেন না। মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে, জি। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। মায়ের প্রতি ওভার পজেসিভনেসটাই মুগ্ধ করেছে সাদিকে। সাদি নার্সকে উদ্দেশ্য করে বলে, সাদি প্লিজ ওনার পায়ে একটু ড্রেসিং করিয়ে দিন, অনেকটা রক্ত পড়ে গেছে। সুমুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে সার্জারির উদ্দেশ্যে। সুমু অবাক হয়ে সাদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সারাদিনই সাদির মন খুব ভালো ছিল। প্রথমত সে তার স্বপ্নকন্যার দেখা পেয়েছে, আর তার সার্জারি ও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবে। গাড়ির কাছে পৌঁছতেই দেখে একটা মেয়ে টঙের ফাঁকা বেঞ্চে বসে চা খাচ্ছে। মেয়েটাকে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হল না। এ যে তার স্বপ্নকন্যা। একা মেয়ে হওয়ায় পাশে একটা লোক বাজে কথা বলছে, কিন্তু মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না কোনো কথা তার কানে ঢুকছে। সে এক মনে চা খাচ্ছে। তৎক্ষণাৎ মেয়েটি আরেক কাপ ফুটন্ত গরম চা অর্ডার করল। তা দেখে পাশের লোকটা যেন পেয়ে বসল। ভাবছে মেয়েটাকে আরেকটু সময় বিরক্ত করা যাবে, যেহেতু আরেক কাপ চা অর্ডার করেছে। লোকটার বাজে কথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তা শুনে সাদির মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল।
এর মধ্যে একটা ছোকরা টাইপের ছেলে এসে অতিরিক্ত গরম চাটা মেয়েটাকে ধরিয়ে দিল। মেয়েটা চায় একটা চুমুক দিতেই লোকটা ফাঁকা বেঞ্চটায় মেয়েটার পাশে বসে পড়ে। সাদি একটু এগিয়ে যায় লোকটাকে ধোলাই করার জন্য, কিন্তু তার আগেই লোকটা মাগো বলে এক চিৎকার দেয়। আর পাশের মেয়েটা চিৎকার শুনে বাঁকা হাসি দেয়। আশেপাশে সবাই মোটামুটি হাসাহাসি শুরু করেছে। টঙে বসা মহিলাটি বলে উঠল, মহিলা আর করবি ছ্যাঁচড়ামি, দিল তো আফায় তোর পাসাডা পুইরা, বলেই আবার হাসা শুরু করল। সাদি অবাক হয়ে গেছে সুমুর কাহিনী দেখে। একটা মেয়ে এত ফাস্ট কি করে হয়? আসলে তখন লোকটা বসার ঠিক 1 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যেই সুমু ওই অতিরিক্ত গরম চাটা বেঞ্চের অপর পাশে ঢেলে দেয়, যার দরুন সবটুকু চাই লোকটার পিছনে লেগেছে। বেঞ্চটা লোহার হওয়ায় তাড়াতাড়ি গরম হয়ে গেছিল আর লোকটার পিছন না পড়লেও মারাত্মক ছ্যাঁকা লেগেছে। 2-3 দিন উপর হয়ে শুয়ে থাকতে হবে। সাদি এখনো হা করে আছে। সুমু দোকানিকে টাকা পরিশোধ করে একটু মুচকি হেসে এগিয়ে এলো সাদির কাছে। এগিয়ে এসে সাদিকে বলল, সব ক্ষেত্রে মাথা গরম করতে হয় না ডাক্তার সাহেব, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। সাদি অবাক হয়ে, আপনি আমাকে কিভাবে নোটিশ করলেন? আসলে সবাই বলে মেয়েদের সিক্সথ সেন্স ভালো, আর আমার ভাইয়া বলে আমার সিক্সথ সেন্স একটু বেশিই শার্প। আসি, বলেই একটা মুচকি হাসি দিয়ে সুমু হসপিটালের ভিতরে চলে গেল। আর সাদি মুখটা হা করে দাঁড়িয়ে আছে। এই পিচ্চি একটা মেয়ের এত অ্যাটিটিউড। সাদি নিজেও হেসে দিল। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ছেলেকে এরকম হাসতে হাসতে গেট থেকে ঢুকতে দেখে সোফায় বসে চা পানরত সাদির মা বেশ অবাক হলেন। তার পরক্ষণেই সে নিজেও একটু হেসে দিলেন। এবার সে নিজেও শিওর যে তার একমাত্র পুত্র প্রেমে পড়ে তার অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। তবুও ফোন কেটে বলে উঠল, মামুনি, আজ আমার ছেলের ঠোঁট থেকে তো দেখছি হাসি সরছেই না। ব্যাপার কি? ভ্রু নাচিয়ে সাদি মায়ের কথা শুনে হেসে দিল। সোফায় বসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাদির মা ও তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। সাদি মা, আজ ওই মেয়েটার সাথে সকাল সকাল দেখা হয়েছে, আর বাসায় ফেরার আগেও মেয়েটাকে দেখেছি। মামুনি, তাই নাকি? সাদি হুম। তারপর সাদি একে একে তার মাকে সব বলল, কিভাবে সুমু তার বুদ্ধি খাটিয়ে নিজের আত্মরক্ষা করেছে। সাদির মাও বেশ খুশি হয়েছে সুমুর আচরণের কথা শুনে। হঠাৎ এক কর্কশ আওয়াজে সাদি তৎক্ষণাৎ মায়ের কোল থেকে উঠে একটা ঢোক গিলল। সাদি দরজার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে মায়ের কোল থেকে উঠে পড়ল। সাদির মা ও আগন্তুক ব্যক্তিকে দেখে মুচকি হাসি দিল। সায়মা সাদির বাচ্চা। মামুনির কোলে সায়মা তার 3 বছরের মেয়েকে দিয়ে সাদিকে তাড়া করতে শুরু করল। সায়মা, সাদিকে তাড়া করতে করতে, তোকে আমি কতবার করে মনে করিয়ে দিয়েছি যে ঠিক 5টার সময় যেন তোকে এয়ারপোর্টে পাই, কিন্তু তুই আসিসনি। কই ছিলি তুই? সাদি দৌড়াতে দৌড়াতে, আরে আমি ভুলে গেছিলাম, আর তোর সাথে তো এহসান ভাই আছেই। এমন করিস কেন? সায়মা, হো তাই না, এখন তোর দুলাভাই আছে। নিজে যে আস্তে আস্তে ভুলাক্কার হচ্ছে তার কোনো খেয়াল নাই। ফাজিল কোথাকার। সায়মা হয়রান হয়ে সোফায় ধপ করে বসে পড়ল। আর সাদিও বসে পড়ে। সাদি বসতেই তার পিঠে এক ধুম করে থাপ্পড় বসিয়ে দেয় তার বড় বোন সায়মা। সাদি মায়ের কোল থেকে ভাগ্নিকে নিয়ে তার সাথে আদরমাখা কথা বলতে থাকে। সাদি আমার আহানা পাখি, মামাকে ভুলে গেছে? আহানা মাথা নাড়িয়ে না বলল, আহানা মামাকে কেন ভুলব, তুমি তো ব্যস্ত। ছোট আহানার কথা শুনে সবাই হেসে দিল। তারপর মামুনি সায়মাকে উদ্দেশ্য করে বলল,
মামুনি, তোর ভাইয়ের তো এখন আর এই সব কাজে মন বসবে না। সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। সাইমা অবাক হয়ে, মানে? অন্য চিন্তা মানে কি? মামুনি কোনো এক মেয়েকে তার মনে ধরেছে, তাও মারাত্মকভাবে। হেসে দিয়ে সাইমা এবার বুঝতে পারল আসল কাহিনী। এবার সে তার ভাইয়ের দিকে ফিরে বলতে লাগল, সাইমা ভাই, মেয়েটা কেমন রে? সাদি, তোমরা কিন্তু এখন বাড়াবাড়ি করছো। সাইমা মোটেই বাড়াবাড়ি না। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমার ভাইয়ের মনে ঢুকতে পেরেছে, তার মানে অবশ্যই সে স্পেশাল। সাদি বিড়বিড় করে, আসলেই সে স্পেশাল। সাইমা আর মামুনি সাদির দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে হেসে উপরে চলে যায়। সুমুর মাকে কালকে ছেড়ে দেওয়া হবে, কারণ তার টেস্টের রেজাল্ট অনেক ভালো। যতটুকু সমস্যা আছে তা ওষুধ দ্বারা কাটানো সম্ভব। মায়ের পাশে বসে আছে সুমু। এই কয়দিন তার উপর অনেক ধকল গেছে। তার উপর বেচারির প্রেশার লো। বেডে মাথা দিয়ে হেলান দিয়েছিল সুমু। তার মা ঘুম থেকে উঠে মেয়েকে এমনভাবে দেখে একটু কষ্ট পেল। যতই হোক এবার সে এক বড় মেয়ের মতোই তাকে আগলে রেখেছে। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখল। হঠাৎ কারো স্পর্শ পেয়ে সুমু জেগে গেল। মাথে তুলে মাকে দেখেই ম্লান হাসল। কিছু লাগবে আম্মু? মা, না। রাতে তুই খেয়েছিস? এই রে, ভুলে গেছি। পরে খেয়ে নিবনে। তুমি টেনশন করো না। মা, তুই যে পরে কি খাবি তা আমার জানা আছে। এখনই খা, নয়তো অসুস্থ হয়ে পড়বি। হুম। সাদি ফ্রেশ হয়ে নিচে গেল সবার সাথে বসে ডিনার করার উদ্দেশ্যে। পিচ্চি আহানা মামাকে দেখা মাত্র দৌড়ে এসে সাদির কোলে উঠল। সাদি, এহসান ভাই কই? এখনো পৌঁছায়নি? সাইমা, হ্যাঁ, বাসায় আসছে, ফ্রেশ হচ্ছে। কি যেন কাজে গিয়েছিল। এহসান সাহেব এলে সবাই মিলে ডিনার করে নেয়। খেতে খেতে সাইমা বলে, সাইমা, আব্বু ট্যুর থেকে কবে ফিরবে? মামুনি, কালকেই। যখনই শুনেছে তার ছোট বউ এসেছে তখনই ট্রেনে উঠে পড়েছে। সাইমা, আব্বু পারেও। হঠাৎ সাইমা খেয়াল করল তারা যে এত কথা বলছে কিন্তু তাতে সাদির কোনো মনোযোগ নেই। এমনকি মুচকি মুচকি হেসে অল্প অল্প খাবার খাচ্ছে। তা দেখে সাইমা নিজেও একটু হেসে দিল। তারপর মাকে ইশারা করে দেখাল। মামুনিও সাদিকে দেখে হেসে দেয়। মামুনি, এই যে আমার ভাবনারাজ্যের রাজপুত্র। খাওয়ার সময় তার চিন্তা বাদ দিয়ে আগে খাবারটা খান। সাদি, আম্মু তুমিও না। কি বলো এগুলা? তোমরা যা ভাবছ এমন কিছুই না। এই অল্প সময় কেউ কিভাবে প্রেমে পড়তে পারে? সাইমা, সম্ভব। ভাই, প্রেম কখনো বলে কয়ে আসে না। সাদি, তবে মিথ্যে বলবো না। আই ফিল ফর হার। সাইমা, যা। তাহলে তোর 28 বছরে কাউকে মনে ধরল? সাদি বোনের কথা শুনে মুচকি হাসল। মামুনি, এখন তাড়াতাড়ি মেয়ের বাড়ির ঠিকানা বল। আমরা সবাই প্রস্তাব নিয়ে যাই। সাদি, আয় হায়, তোমরা এতদূর চলে গেছ। আমি এখনো শিওর না। আর আমার মনে হয় এটা জাস্ট ভালো লাগা, অন্য কিছু না। সবার সামনে বললেও সাদি মনে মনে ঠিকই বুঝতে পারছে যে সুমুর সাথে তার কোনো না কোনো সংযোগ তো আছেই। পরদিন সকালেই সুমুর মাকে ডিসচার্জ করা হয়। রাকিব এসে তাদের নিয়ে যায়। আজকে সাদি একটু দেরি করেই হসপিটালে পৌঁছায়। নিজের কেবিনে বসে আজকের সব শিডিউল দেখতে থাকে। এর মধ্যেই সুমুর চেহারাটা সাদির মাথায় আবার চাড়া দিয়ে ওঠে। এখন কোনো কাজেই তার মন বসছে না। আজ সকাল থেকে একবারও সুমুর সাথে দেখা হয়নি। তাই ফাইল ঠেলে সাদি বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য 304 নাম্বার কেবিন। কেবিনের কাছে এসে দেখে এখানে কেউই নেই। আয়ারা কেবিনটা পরিষ্কার করছে। সাদি একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করে,
সাদি, এই রুমের পেশেন্ট কোথায়? নার্স, তাকে আজ সকালেই ডিসচার্জ করা হয়েছে, তাই চলে গেছে। সাদি, ওকে। সাদির কেন যেন মনটা খুবই খারাপ করছিল। কেন তা সে জানে না। অন্য একটা মেয়ের জন্য তার কেন খারাপ লাগছে তা ভেবেই সাদি বিরক্ত। তার এই 28 বছরের জীবনে এমন অনুভূতি প্রথম হচ্ছে। অনেক মেয়ের প্রপোজ পেয়েছে সে, কিন্তু মনে ধরার মতো কাউকে সুযোগই দেয়নি। কিন্তু আজ কেন এমন লাগছে তার? না, এই মেয়ের ব্যাপারে আর ভাবতে চায় না সে। তাও আবার মেয়েটা যখন তারই সিনিয়র এর বোন। একটা দীর্ঘ শ্বাস ফেলে সাদি আবার নিজের কাজে মন দিল। কিছুতেই মন থেকে ওই মেয়েটাকে বের করতে পারছে না। তাই ঠিক করল নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে, তাতেই হয়তো মেয়েটার চিন্তা মাথা থেকে বের হবে। তবে থেকেই শুরু হলো সাদির ব্যস্ততা। এদিকে সুমুও তার স্টাডি নিয়ে সম্পূর্ণ সচেতন। ও তো বেচারি জানেও না যে তার জন্য কেউ তার নিজের প্রতিই বিরক্ত হয়ে পড়েছে। সুমু নিজেও জানে না কেউ তাকে নিয়ে এতই বিভোর যে তাকে ভোলার জন্য ব্যস্ততাকে বেছে নিয়েছে। কি হবে এদের ভবিষ্যৎ? সাদি আর সুমুর কি আবার দেখা হবে, নাকি দুইজন দুই প্রান্তে হারিয়ে যাবে? ব্যস্ততার মাঝেই কেটে গেছে 3 মাস। সাদি এখন খুবই ব্যস্ত থাকে। মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতে ফিরতেই এত দেরি হয় যে ডিনারও করা হয় না। সাদির মা অনেকবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটাকে ভালোবাসলে যেন তাকে জানায়, কিন্তু না, এই ছেলেকে নিয়ে পারা যাবে না। সে এখনো কনফিউশনে আছে। মামুনি, তুই কনফিউশনে আছিস, তাতেই 3 মাসে তোর এই অবস্থা। না জানি নিজের ভালোবাসা বুঝতে পারলে কি করবি? সাদি, আমি ওকে ভুলে যেতে চাই আম্মু। ও জাস্ট আমার ক্রাশ, আর কিছু না। মামুনি অবাক হয়ে, সাদি কি বলছিস? দেখ, নিজের ভালোটা বুঝতে শিখ। সাদি মনে মনে, আমি বুঝতে পারছি না, এই 3 মাসে না ওর সাথে আমার দেখা হয়েছে আর না কোনো কথা হয়েছে। এমন কি ও কোথায়, কেমন অবস্থায় আছে তাও জানি না আমি। আসলে আমি তো কখনো জানতেই চাইনি। তারপরও কেন ও মাথা থেকে বের হচ্ছে না? মামুনি, তাহলে তো একটা রাস্তাই খোলা আছে। সাদি ভ্রু কুঁচকে, কি? মামুনি, বিয়ে কর। সাদি, আম্মু তুমি ঠিক আছো? এখন কিসের বিয়ে করব? মামুনি, আমি ঠিকই আছি। তোর যে বয়স হয়েছে, ভুলে গেছিস? একে তো ডাক্তারি পড়তে পড়তে এত সময় লাগলো, আর এখন কোনো বাহানা চলবে না। সাদি, আম্মু কেন বুঝো না? মামুনি, আমি আর কিছু শুনতে চাই না। আরও পরে বিয়ে করলে বাচ্চা নিবি কবে? বুড়ো বয়সে? সাদি করুণভাবে, আম্মু। মামুনি সাদির আর কোনো কথা না শুনেই রুম থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে সাদি হাসপাতালে পৌঁছাতেই তার কাছে একটা অ্যাপয়েন্ট লেটার এসেছে। আসলে সাদি যেই মেডিকেল কলেজে পড়েছে সেখানে টপ স্টুডেন্টদের প্রফেসর হিসেবে রাখা হয়। সাদি যদিও চাইতো এমন কিছু, কিন্তু এখন সে নিজেই অনেক ব্যস্ত। প্রফেসর হিসেবে জয়েন করলে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বে। কেননা প্রফেসররা খুব কষ্টে সময় বের করে তারপর ক্লাস নেয়। সাদির কলেজ ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ। সেই সূত্রে তাকে সেখানে জয়েন করতে হবে। সাদি লেটারটা চেক করছিল, তখনই সাদির ফোনে ফোন এলো। সাদি, আসসালামু আলাইকুম। ওপাশ, ওয়ালাইকুম আসসালাম। সাইমান সাদি? সাদি, ইয়েস স্পিকিং। ওপাশ, চিনতে পেরেছ? সাদি, জি স্যার। হেসে, ওপাশ, লেটার পেয়েছ? সাদি, ইয়েস স্যার। বাট স্যার, আমি তো। ওপাশ, কোনো কথা শুনব না সাদি। তুমি ছিলে তোমাদের ব্যাচের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, তাই সবকিছু বিবেচনা করেই বলছি ইউ শুড বি এ প্রফেসর। সাদি, বাট স্যার। ওপাশ, এই আবদারটা রাখতে হবে।
প্লিজ আমাদের কলেজ জয়েন করো। লেটারে বলে দিয়েছি জয়নিং ডেট। সাদি একটা শ্বাস ফেলে, ওকে স্যার। ফোনটা কেটে সাদি আবারও কিছুক্ষণ লেটারটার দিকে তাকিয়েছিল। মুখে বললে কি হবে, সাদি নিজেও খুব খুশি হয়েছে। আবার সে তার ক্যাম্পাসে যেতে পারবে, কিন্তু এবার প্রাক্তন স্টুডেন্ট হয়ে নয়, সেখানের শিক্ষক হয়ে যাবে সে। সপ্তাহখানেক পর সাদির জয়নিং ডেট, তাই তাড়াহুড়োর মধ্যেই সব ব্যবস্থা করা হচ্ছে। সাদি পরিবারের কেউই মানা করেনি, কিন্তু মামুনির মনটা একটু খারাপ। যতই হোক একটামাত্র ছেলে তার। আগে তো ময়মনসিংহে পড়াশোনার জন্য এত বছর ছিল, এখন আবার সেখানেই পড়াতে যাবে। সাদির মাও সেখানে ছেলের সাথে যেতে চাইছিল, কিন্তু তার স্বামী মহোদয় একা একা থাকতে পারবে না বিধায় সেও যেতে পারছে না। সাদির বাবা একজন বিজনেসম্যান, তাই চাইলেও সব ছেড়ে সেও যেতে পারবে না। অবশেষে যাওয়ার দিন চলে এলো। যদিও ময়মনসিংহ ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু ময়মনসিংহের ট্রেনের পরিস্থিতি থাকে খুবই বাজে। তাই সাদি বাসে যাওয়ার পরিকল্পনা করল। সকাল 9:20 বাস। সবার থেকে বিদায় নিয়ে সাদি বাসে উঠে পড়ল। 9:20 গাড়ি, কিন্তু সাদির একটু লেট হয়ে গিয়েছিল। আসতে আসতেই 9:25 বেজে গিয়েছিল, কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 9টার গাড়িও ছাড়তে ছাড়তে 9:30 বাজে। তাই সাদিও ধীরে সুস্থে এসেছে। বাসে উঠে নিজের সিট খুঁজতেই দেখল তার সিটে একটা মেয়ে বসা। মেয়েটা কানে ইয়ারফোন লাগায় জানালার বাইরে মুখ দিয়ে আছে, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। সাদি মেয়েটাকে কয়েকবার ডাকতেই মেয়েটা ফিরতে ফিরতে বলল, যদি কিছু মনে না করেন তো। মেয়েটা ফিরতেই সাদিও চমকে গেল, আর মেয়েটাও। মেয়েটার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ডাক্তার সাহেব। সাদির কেন যেন সুমুকে দেখে এত খুশি হল। হাতটা মুখে শক্ত করে চেপে অন্যদিক ফিরে হেসে দিল। তারপর নিজেকে সামলে বলল, সাদি ওটা আমার সিট। সুমু একটু মাথা নিচু করে বলল, আসলে আমি জানালার পাশ ছাড়া বসতে পারি না, আর বাসে উঠে দেখি ওই সাইডে আমার সিট। অনেকজনকে বলেছিলাম সিটটা চেঞ্জ করতে, কিন্তু কেউই রাজি হয়নি। তাই আমার পাশের সিটটা খালি দেখে বসে পড়েছিলাম। সাদি ভার্টিগো আছে? অতটা না, খোলা বাতাসে থাকলে কিছু হয় না। সাদি আচ্ছা, তাহলে ওইখানেও বসো। মৃদু হেসে, অনেক অনেক ধন্যবাদ। সাদিও উত্তর দিয়ে সুমুর পাশে বসে পড়ল। সুমু খেয়াল করল সাদি 3 মাসে অনেকটা অগোছালো হয়ে গেছে, কিন্তু তবুও যেন তাকে অতিরিক্ত সুন্দর লাগছে। খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল, আর সুন্দর করে একটা সাদা শার্ট পরেছে, আর চোখে চিকন ফ্রেমের চশমা। তাকে যেন এই লুকেই সবচেয়ে বেশি মানিয়েছে। সুমু খেয়াল করল সাদি সিটে বসার পর থেকেই সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে, আর তার ঠোঁটে রয়েছে অস্বাভাবিক এক মুচকি হাসি, যেন কিছু অপ্রত্যাশিত কিছু পেয়েছে। সুমু কিছুক্ষণ তাকিয়ে আবার সে কানে ইয়ারফোন দিয়ে জানালার বাইরে তাকাল। আর এদিকে সাদি চোখ বুজে ভাবছে। সাদি মনে মনে, মুখে বললেও শুধু আমি জানি এই 3 মাস আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, আর আজ অপ্রত্যাশিতভাবে তোমাকে পেয়ে গেলাম। ভাবতেই মনটা নেচে উঠছে। সুমুর ভাই সিনিয়র দেখে তাকে এতদিন সুমুর কথা জিজ্ঞাসা করেনি। যতই হোক সিনিয়র বলে কথা, আর তাছাড়া কি নিয়েই বা সুমুর কথা জিজ্ঞাসা করত। সাদি মনে মনে ভাবছে, আর মুগ্ধ চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। এই 3 মাসে মেয়েটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু মানুষ শুকিয়ে গেলে নাকি তাকে দেখতে খুব বাজে লাগে, কিন্তু সাদির তেমন কিছু মনে হচ্ছে না। বরং সুমুকে সাদির কাছে আরও আকর্ষণীয় লাগছে। কি সুন্দর জানালার দিকে ফিরে চোখ বুঝে একমনে গান শুনছে। হঠাৎ সাদির কথায় সুমু সাদির দিকে ফিরল। সাদি, তুমি ময়মনসিংহের কোথায় যাচ্ছ? মুচকি হেসে,
আমি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ি, তাই সেই সূত্রে সেখানে থাকা। ঢাকায় ছুটিতে এসেছিলাম, সেকেন্ড ইয়ার প্রোফ শেষ তাই। সাদি এখনো ঘোর কাটাতে পারছে না। সে কি ঠিক শুনেছে? সুমু তারই ভার্সিটির স্টুডেন্ট। সাদি কিছু না বলে আবারও চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিল। সুমু বেচারি সাদির আচরণ বুঝতে না পেরে সেও তার গান শোনাতে কনসেন্ট্রেট করল। সুমু বাসের জানালাটা খুলে রেখেছে। খোলা হাওয়া এসে তার মুখে বাড়ি খাচ্ছে। আপনা আপনি সুমুর ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। চোখটা বন্ধ করে রেখেছে। জানালায় হাতের কনুই ঠেস দিয়ে থুতনিতে হাতের উল্টোপিঠ দিয়ে রেখেছে। আর তা মুগ্ধ হয়ে উপলব্ধি করছে সাদি। মারাত্মক রকমের অ্যাট্রাকশন ফিল করছে সাদি। হঠাৎ করে সুমুর মাথার ক্লিপটা ঠাস করে ভেঙ্গে ছিটকে পড়ে যায়। আর চুলগুলো উড়তে থাকে অগোছালোভাবে। কিন্তু মুহূর্তেই সুমুর মেজাজ বিগড়ে যায়। এই কাণ্ড তার ভাই ছাড়া আর কারোর হতেই পারে না। ক্লিপের অংশগুলো কুড়িয়ে তৎক্ষণাৎ রাকিবকে ফোন লাগায় সুমু। রাকিব, কিরে, এত তাড়াতাড়ি পৌঁছে গেলি? একদম কথা ঘুরাবি না, তুই এটা কি করেছিস? রাকিব অবাক হয়ে, আমি আবার কি করলাম? এই নিয়ে তুই 147 বার ভেঙ্গেছিস। রেগে সাদি অবাক চোখে তাকিয়ে আছে। কে কি ভাঙল? আর মাথার ক্লিপটা ভাঙ্গায় এমন রিয়েক্ট কেন করল তাই সাদির মাথায় আসছে না। তুই কালকে আমার রুমে এসেছিলি, আর আজাইরা টাইম পাসের বাহানায় তুই ক্লিপ ভেঙ্গে ফেলেছিস। পাজি কোথাকার! তোকে আমার এখন চিবিয়ে খেতে ইচ্ছে করছে। একটু থেমে, এই তুই সত্যি করে বলতো আমার কয়টা ক্লিপের স্ক্রু খুলেছিস? রাকিব মিনমিন করে, আসলে কেন যে ডাক্তার হইলি? তোর ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল। আবার অসহায় গলায় বলে উঠল সুমু। এখন আমি কি করি? একটা ক্লিপই নিয়ে এসেছি বাসা থেকে। এখন পুরো রাস্তা চুল খোলা রেখে যেতে হবে। তোকে আমি ঢাকা এসে দেখব। শয়তান! বলেই সুমু ফোনটা কেটে দিল। হঠাৎ পাশে ফিরে দেখল একজোড়া চোখ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এবার সুমু বেশ লজ্জা পেল। ভাইয়ের সাথে ঝগড়া করার সময় অন্যদিকে খেয়াল থাকে না তার। সরি, আসলে ভাইয়ার সাথে ঝগড়া করছিলাম। সাদি এবার মুচকি হেসে দেয়। সব ভাইবোনের সম্পর্কটাই এমন হয় হয়তো। ঝগড়া ছাড়া এদের প্রতিদিন পেটের ভাত হজম হয় না। ভাবতেই মুখের হাসি আরও প্রশস্ত হল। কারণ আজ সকালেও সে সাইমার কাছে মার খেয়ে এসেছে। সাদি, তা ঝগড়া কি নিয়ে জানতে পারি? আসলে ভাইয়া যতবার আমার রুমে আসে ততবারই আমার ক্লিপের 12টা বাজিয়ে ছাড়ে। যেন ক্লিপ তার শত্রু। ইভেন ভাবি তার সব ক্লিপ তালাবদ্ধ করে রাখে, কিন্তু তবুও প্রতিদিন চুল বাঁধতে যেটাই বের করে সেটাই নিহত হয়। আমার এই ক্লিপটা কাল কিনেছি, কিন্তু রাতেই এটা স্ক্রু ঠিলে করে রাখায় এখন ভেঙ্গে গেল। এবার সাদি বুঝল আসল কাহিনী। সাদি নিজেকে না সামলাতে পেরে বলে উঠল, সাদি, তোমাকে কিন্তু ক্লিপ ছাড়া খোলা চুলেও অনেক বেশি সুন্দর লাগে। সুমু ভাবলেশহীনভাবে বলল, জানি। আমার খোলা চুলে ফুল দিতে সবচেয়ে বেশি মানায়। সাদি আরেক দফা অবাক হল। মেয়েদের নাকি প্রশংসা করলে তারা লজ্জা পায়। কিন্তু এই মেয়ে তো নিজের সৌন্দর্যের কথা নিজেই বলছে। স্ট্রেঞ্জ। সাদি মুগ্ধ হয়ে, একদিন দেখিও তাহলে। সুমুর হঠাৎ করে খেয়াল হল যে সাদি আগে আপনি ডাকত, কিন্তু আজ দেখা হওয়ার পর থেকে তুমি তুমি করে কথা বলছে। তাই কৌতূহলবশত জিজ্ঞেস করল, আপনি তো আগে আমাকে আপনি করে বলতেন, তাহলে আজ যে তুমি করে বললেন? সাদি এখন থেকে আজীবনই তুমি করে বলবো, তোমার ভালো না লাগলেও। এমা, ভালো লাগবে না কেন? আমি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। সাদি
একটু হেসে, তোমার বয়স কত? 20+। সাদি পারফেক্ট। বাট আমার কত জানো? সুমু মাথা নাড়িয়ে না বলল। সাদি হেসে উত্তর দিল, সাদি 28+। তাহলে ভাবো আমি তোমার চেয়ে কত বড়। তুমি তো পিচ্ছি, তাই আপনি বলার কোনো মানেই হয় না। বুঝতে পারলে? সুমুও বুঝমানের মতো মাথা দোলালো। দুইজনের খুঁটিনাটি কথাবার্তার সাথে সাথেই তারা ময়মনসিংহ পৌঁছাল। সুমু একবার সাদিকে জিজ্ঞাসা করেছিল সে ময়মনসিংহ কোথায় যাচ্ছে, কিন্তু সাদি বিনিময়ে শুধু হেসেছিল আর বলেছে এই যাচ্ছি আর কি। সুমুও আর বেহায়ার মতো বারবার জিজ্ঞাসা করতে যায়নি। বাস স্টেশন থেকেই সাদি আর সুমু আবার আলাদা হয়ে গেল। কিন্তু এবার আর সাদির মধ্যে তেমন অস্থিরতা কাজ করেনি, যদিও একটু খারাপ লেগেছে। কিন্তু পরক্ষণে মনে করেছে কালকে সকালেই তো আবার দেখা হবে। কিন্তু সুমু বেচারি এখনো তার অনুভূতি সম্পর্কে অনাগত। সে বুঝতেই পারছে না কেন তার খারাপ লাগছে। আগেও পাশের সিটে অনেকে আসত, কই তাদের যাওয়ার সময় তো এত খারাপ লাগেনি। তাহলে কি সাদি চেনা তাই এত খারাপ লাগছে? জানে না সুমু তার উত্তর। সুমু ফিরে যায় গার্লস হোস্টেল আর সাদি ওঠে একটা কটেজে। এখানে তার এক বন্ধুর বাড়ি আছে, সেখানেই উঠতে পারত, কিন্তু বাসায় বন্ধুর বউ বাচ্চা আছে তাই আর সেখানে যায়নি। কিন্তু তার মাধ্যমে একটা বাসা ঠিক করে থাকবে, তাতেও তো দুদিন সময় লাগবে, তাই এই কটেজে থাকা। পরদিন সকালে উঠে সাদি কলেজের জন্য রেডি হতে থাকে। অটোমেটিক্যালি সাদির ঠোঁটে হাসি ফুটে আছে। যত না কলেজের জন্য তার চেয়েও বেশি সুমুর সাথে দেখা হবে তাই। রাতে দেরি করে ঘুমানোর জন্য এখনো জাগতে পারেনি সুমু। তার রুমমেট নাদিয়া বেচারি সেই কখন থেকে ডেকে যাচ্ছে সুমুকে। নাদিয়া, সুমু বেবি, প্লিজ উঠে পড়, আমাদের সকাল 7:30টায় ক্লাস। এখন অলরেডি সকাল 6:50 বাজে। তাড়াতাড়ি উঠো। সময়ের কথা শুনে ধরফর করে উঠে বসল সুমু। সে কখনোই লেট করে ঘুম থেকে উঠে না। কিন্তু আজ যে কি হলো? আসলে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে। হয়তো সেই স্বপ্নের মুগ্ধতায় উঠতে পারেনি। নাদিয়াকে বলে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে রেডি হতে থাকে। ওয়াশরুম থেকে বের হয়েই দেখে মোবাইলে নীলের 5টা মিস কল। হায়, এই পোলা আজকে সামনে পাইলে চাবাইয়া খাইব। কল ব্যাক করতেই নীলের ঝাড়ি শুনছে সুমু। অসহায় ভাবে, দোস্ত কুল ডাউন, আমি 5 মিনিটে ক্যাম্পাসে আইতাছি। নীল, তাড়াতাড়ি আয়। এমনই ক্যাম্পাসে আইসা শুনলাম আজকে আমগো কলেজে নতুন প্রফেসর আসবে। আয়। হায়, কস কি? আমি আসতেছি। ফোনটা কেটে আবারও রেডি হতে শুরু করল সুমু। একটা লনের 3 পিস পরেছে, তাও আবার হালকা গোলাপি, লম্বা চুলে বেনুনি গাথা, মুখে নাই কোনো সাজ, শুধু হালকা করে গোলাপি লিপস্টিক। হাতে ঘড়ি পরে তাড়াতাড়ি এপ্রনটা হাতে ঝুলিয়ে ব্যাগ নিয়ে দৌড়। হাত ঘড়িতে সময়টা দেখে নিয়েছে। সকাল 7:16। তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে কলেজে চলে আসে সুমু। তবুও 2 মিনিট লেট। চারপাশে না তাকিয়েই ক্লাসের উদ্দেশ্যে দৌড় শুরু করে সুমু। ক্লাসে ঢুকবে তার আগে হাতের ঘড়ির দিকে তাকাতে না তাকাতেই খেল এক ধাক্কা। তাতে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। ব্যথাকাতর শব্দ বের করতেই খেয়াল হয় শুধু সে একা পড়েনি, তার সাথে আরও একজন পড়ে গেছে। কনুই ঘষতে ঘষতে সামনে তাকাতেই আরেক দফা ঝটকা খেল। একটু অস্বস্তি নিয়েই বলে উঠল, ডাক্তার সাহেব, আপনি এখানেও? বেচারা সাদি স্টুডেন্টসদের সাথে কথা বলে এই ক্লাসে আসছিল, এই ক্লাসের ওর স্টুডেন্টসদের সাথে কিছু কথা বলবে, কিন্তু তার আগের ঝড়ের বেগে সুমুর সাথে খেল ধাক্কা। সুমুকে পড়ে যেতে দেখে ক্লাসের ভিতর থেকে নীল দৌড়ে এসে সুমুকে উঠাতে যায়। সামনে যে কেউ পড়ে আছে তার খেয়াল নেই।
নীল তুই কি মানুষ হবি না? এত ধাক্কা উষ্ঠা কেমনে খাস? উঠো। সাদি প্রথমে অবাক হলেও সাথে সাথে চেহারায় রাগ ফুটে ওঠে। সুমু এখনো এক ধ্যানে সাদির দিকে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে চেষ্টা করছে যে হঠাৎ সাদি এমন রাগী ফেস কেন বানালো। কারণ সাদিকে দেখে সুমুর নিজেরই ভয় লাগছে। নীল ওই ড্রামা কুইন। কোনো ধ্যানে আছিস? ব্যথা পাস নাই তো? সুমু নীলের কথা শুনে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যত বকা আমি তোর থেকে খাই, অত বকা আমার নিজের ভাইও দেয় না। নীল তুই যে পাজি, তোরে খালি মাইরের উপরে রাখা উচিত। কেন যে রাকিব ভাইয়া তোরে মারে না? রেগে তার জন্য তোর আফসোস হচ্ছে। নীল হুহুত বইন, দেখিস তোর জামাই উঠতে বইতে পিডাইব তোরে। আমার সামনেতে সর, না হলে তোর ওই 2 দিনের প্রেমিকারে সব বলে দিব। শয়তানি হাসি দিয়ে সাদি এবার গলা খাকারি দিল, কারণ সাদি আর এদের কথা নিতে পারছে না। হাসিতে পেট ফেটে যাচ্ছে। সুমু আর নীল ঝগড়া শুরু করলে চারপাশের কিছুই খেয়াল করে না। হঠাৎ দুইজনেরই খেয়াল হলো সাদির কথা। সরি ডাক্তার সাহেব। নীল অবাক হয়ে, উনি আমাদের স্যার হয়, তুই ডাক্তার সাহেব কেন বললি? সাদি একটু রেগে, তাতে কি তোমার সমস্যা হচ্ছে? সাদির কথা শুনে নীল একটু ভরকে গেল। সে তো স্যারের সম্মানের কথা ভেবেই বলেছে। সরি। আবারও সরি। আমি আসলে না দেখেই দৌড় দিয়েছি, লেট হয়ে গিয়েছি তাই। সাদি শান্তভাবে, তাই বলে এভাবে দৌড়ায় কেউ? পড়ে গেলে? পড়ে তো গেছি। অসহায় ভাবে। নীল তুই তো পড়বি, তোর ডিএনএতেই প্রবলেম। খালি ধুপধাপ কইরা পইরা যাস। সুমু রাগী চোখে নীলের দিকে তাকায়। তাতে বেচারার সব সাহস ফুস। এদিকে রাকিবের সাথে রাগ করে বসে আছে তার বউ। রাকিব ও বউ, দেখো একটা দিনই তো লেট হইছে। কি করব, ইমার্জেন্সি ছিল। মাহবুবা দেখো একদম নাটক করবা না। আমি কি এমনি এমনি তোমার সাথে রাগ করছি? একে তো লেট করছো, তার উপর আমার ক্লিপ আজকেও ভাঙছেন। কালকে যদি আমি এক বক্স ক্লিপ না পাইছি তো তোমার সবগুলো ট্রাউজার কেটে কুচি কুচি করে ফেলব। তারপর বাবার লুঙ্গি পরবা। রেগে রাকিব আচ্ছা আচ্ছা, কালকেই এক বক্স নিয়ে আসব। মাহবুবা এক বক্স না, 2 বক্স। বাবুর ক্লিপও যে ভাঙছ। রাকিব মাথা দুলিয়ে, আচ্ছা সুমুর জন্যও আনব। খুশি? মাহবুবা হুহ। এর মধ্যেই সুমুর ফোন আসে মাহবুবার ফোনে। মাহবুবা হ্যালো বাবু, কি খবর তোমার? ন্যাকা কান্না করে ভাবি। মাহবুবা কি হইছে বাবু? কেউ বকছে? ভাইয়া কিছু বলছে? শুধু বলো একবার। রাকিব বোকা হয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। সে কখন কিছু বলল? নিজেকে সামলে কুল ডাউন ভাবি। ভাইয়া কিছু বলেনি, কিন্তু একটা থিওরি আমি কিছুতেই বুঝতে পারছি না। মাহবুবা কি থিওরি বাবু? কয়দিন ধরে আমি যেখানেই ধাক্কা খাই, সামনের মানুষটা ডাক্তার সাহেব হয়। মাহবুবা এই ডাক্তার সাহেবটা আবার কে? ওই যে আম্মুকে ইমার্জেন্সি দেখেছিল উইটা। মাহবুবা কে সাদি? আমার ওনার নাম মনে নেই। মাহবুবা হেসে দিল। এই তার ননদ। বিখ্যাত এক পার্সোনালিটি বহন করে। কারো নাম একবার মন দিয়ে না শুনলে তার মনে থাকে না। নিজের মন মতো একটা নিক নেম দিয়ে দেবে। রাকিব তার বউকে হাসতে দেখে একটু স্বস্তি পেল। সে জানে যখনই মাহবুবা সুমুর সাথে কথা বলবে তখন সে চাইলেও মন খারাপ করে থাকতে পারে না। রাকিব ইশারায় মাহবুবাকে জিজ্ঞাসা করল কি বিষয়ে, কিন্তু মাহবুবা এখনো হেসেই চলেছে। মাহবুবা
হেসে হেসে উফ বাবু তুই আমাকে মন খারাপ করে থাকতেই দিবি না। উহুম এই সময় একদম মন খারাপ করা যাবে না। যতদিন আমার পুচকুটা তোমার পেটে আছে ততদিন মন খারাপ করা যাবে না। মাহবুবা ওকে মেরি দাদি। তোমার দাদা কই গো ভাবি? মাহবুবা অবাক হয়ে কেন? ও মা আমার জামাই এখন পর্যন্ত আমিই দেখলাম না। তাড়াতাড়ি ছবি পাঠাও আমি দেখি। হেসে মাহবুবা ওরে দুষ্টু হেসে দিয়ে বেচারা সাদি শেষের টুকু শুনে মুখ ভার করে চলে গেল। সুমু তো খেয়াল করেনি সাদিকে। এখনো হেসেই যাচ্ছে সে। এর মধ্যেই নীল এসে সুমুর মাথায় গাঁটটা মারল। ওই তোর সমস্যা কি? খালি মাস কেন? নীল তুই ওইটারই যজ্ঞ। সাদি স্যারের সাথে আবার গ্যাঞ্জাম করছস? অবাক হয়ে না। তুই ডাক্তার সাহেবকে কোথায় পেলি? নীল মনে মনে তাহলে স্যার এমনভাবে মুখ ফুলিয়ে চলে গেলেন কেন? বিষয়টা কি দেখতে হচ্ছে? কি রে কোনো ধ্যানে আছিস? নীল না কিছু না। সাদি আনমনে গাড়ি চালাচ্ছে। তার মস্তিষ্কে শুধু একটা কথাই বাজছে। সুমু কেন তার জামাই বলল? আবার ছবি পাঠাতেও বলল। তার কি বিয়ে ঠিক হয়ে আছে? এই সব কথাই শুধু শুধু ভাবছে সাদি। দেখা যাক এবার সুমু কি করে। চলবে।